এবারের প্রশ্ন, যদি কোনো কর্মচারী 1/4/1981 তিনি কর্মরত ছিলেন এবং তারপর তিনি মারা গিয়েছেন, কিন্তু তিনি পারিবারিক পেনশন পাবেন কিনা জানেন না। আমরা জানি যে পেনশন স্কিমটা চালু হয়েছে 1981 সালের 1 এপ্রিল থেকে। অর্ডারটা যদিও ইস্যু করা হয়েছিল 1985 সালে, কিন্তু তা কার্যকর করা হয়েছিল আরও 4 বছর আগে থেকে, 1/4/1981 থেকে। তাহলে 1/4/1981 যারা কর্মরত ছিলেন তাদের তো অপশান দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু যদি দেখা যায় যে কোনো ব্যক্তি অপশান দেননি এবং না দেওয়ার পরে তিনি কিন্তু 1981 পরে 1/4/1981 পরেই মারা গেছেন, তাহলে কি তিনি পারিবারিক পেনশন পাবেন? উত্তর হবে হ্যাঁ, অবশ্যই পাবেন। কিন্তু মনে রাখতে হবে এমপ্লয়ার শেয়ার অফ সিপিএফ এর টাকা কিন্তু সুদ সমেত ফেরত দিতে হবে 0071 এই হেডে। এবং এখানে বলে রাখি যে এই সমস্ত এমপ্লয়ি যারা 1981 সালে কর্মরত ছিলেন তাদের কিন্তু 30/6/1990 পর্যন্ত অপশান দেওয়ার শেষ তারিখ দেওয়া হয়েছিল। আবার যে সমস্ত কর্মচারী 13/8/1985 যোগদান করেছেন অথবা তার পরেও যোগদান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাদের অপশান দেওয়ার তারিখ ছিল কিন্তু 15/3/1992 পর্যন্ত। পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষ মৃত কর্মচারীর ক্ষেত্রে যেটা সুবিধাজনক মনে করবেন সেটাই হবে। তার মানে 1/4/1981 সালে যিনি কর্মরত ছিলেন এবং তখন তিনি অপশান দেননি, পরে মারা গেছেন, তাহলে অফিস কোনটা করবে, পেনশন অনুমোদনকারী কী করবে, যেটা সুবিধা হবে, অর্থাৎ তিনি এমপ্লয়ি শেয়ার অফ সিপিএফের টাকা সুদ সময় জমা দিলে তাহলে তাকে অটোমেটিক্যালি এই পেনশন স্কিমের অন্তর্ভুক্ত করে দেবে এবং তার যে সময় ছিল 30/6/1990 পর্যন্ত সেই অপশানটা দেখা হবে। অথবা তিনি যদি 13/8/1985 অথবা তারপর চাকরিতে যোগদান করে থাকেন, তাহলেও কিন্তু তার অপশান দেওয়ার শেষ তারিখ ছিল 15/3/1992। এক্ষেত্রে কিন্তু বিবেচনার বিষয় যে তিনি কোনটা অনুমোদন করবেন। তবে অবশ্যই যেটা এমপ্লয়ির পক্ষে সুবিধাজনক সেটাই করা হবে। এই রিলেটেড যে জিও নম্বরটি রয়েছে সেটা হচ্ছে প্যারা 6 অফ জিও নম্বর 136-EDN-B ডেটেড 15/5/1985 এবং আরেকটি জিও রয়েছে যার নাম্বার হলো 78-EDN-B, তারিখটা হলো 18/5/1995। পেনশন স্কিম নিয়ে আমরা আগের প্রশ্নোত্তরের পর্বে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। আমাদের কি এমন জানা আছে যে আমরা পেনশন সংক্রান্ত ব্যাপারে কার সঙ্গে যোগাযোগ করব? আমরা স্কিমটা তো বদলেছি, যিনি কর্মচারী তিনি তো মারা গেছেন, কিন্তু পরিবারের যিনি লোকজন আছেন কিংবা যিনি রিটায়ার হয়েছেন তিনি কি জানেন যে তিনি তার পেনশন নেবার জন্য কোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন? পেনশন সহ যাবতীয় মানে পেনশন কাম গ্র্যাচুইটি হোক অথবা সিপিএফ কাম গ্র্যাচুইটি হোক, তা কিন্তু অনুমোদনকারী হিসাবে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কর্মচারীগণ কী করবেন, তাদের জেলা পরিদর্শক মানে যিনি ডিআই আছেন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যিনি আছেন, তার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে। এবং এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যিনি আছেন তিনি কিন্তু প্রফেশনাল পেনশন, প্রফেশনাল গ্র্যাচুইটি, প্রফেশনাল ফ্যামিলি পেনশন এবং প্রফেশনাল ডেথ গ্র্যাচুইটি কিন্তু তিনি অ্যাপ্রুভ করতে পারবেন। এছাড়া অন্য অন্য সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত সংস্থা রয়েছে সরকারের নিয়ন্ত্রণে, তাদের ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যিনি আছেন তিনি কিন্তু এই সমস্ত অনুমোদনগুলো করে থাকবেন। অনেকের জানা নেই যে ইনভ্যালিড পেনশন পেতে গেলে কর্মচারীকে কী করতে হবে। আগেই বলে রাখি ইনভ্যালিড পেনশনটা কী। এই টার্মটা নতুন মনে হতে পারে। ইনভ্যালিড পেনশনটার অর্থ হচ্ছে কোনো কর্মচারী যখন শারীরিক বা মানসিক দুর্বলতার জন্য যদি কোনো কর্মচারী অবসর নিতে বাধ্য হন, তখন সেই ধরনের পেনশনকে বলা হয় ইনভ্যালিড পেনশন। এই ইনভ্যালিড পেনশন যতগুলো রয়েছে, 4 রকমের পেনশন রয়েছে, যেমন কম্পেনসেশন পেনশন, ইনভ্যালিড পেনশন, সুপার অ্যানুয়েশন পেনশন এবং রিটায়ারিং পেনশন। এর মধ্যে সবচাইতে বেশি সমস্যা এবং সময় সাপেক্ষ হলো এই ইনভ্যালিড পেনশনটা। এখন প্রশ্ন হলো ইনভ্যালিড পেনশনটা পেতে গেলে আমাদের কি কি করতে হবে? ইনভ্যালিড পেনশন পেতে গেলে প্রথমে যিনি আবেদনকারী আছেন তিনি কী করবেন, বিদ্যালয়ের ক্ষেত্রে তিনি ডিআইকে, সংশ্লিষ্ট ডিআইকে তিনি আবেদন করবেন। তিনি জেলার চিফ মেডিকেল অফিসার বা ওই পর্যায়ে সমমর্যাদা যিনি আছেন তার কাছে পাঠাবে ওই এমপ্লয়িকে তার আবেদনপত্র সহ, যে ওই এমপ্লয়ির যে শারীরিক বা মানসিক অবস্থার কী অবস্থায় আছে তা জানবার জন্য। এরপর ওই মেডিকেল অফিসার যিনি আছেন তিনি যে রিপোর্ট দেবেন তার ভিত্তিতেই কিন্তু সংশ্লিষ্ট কর্মচারীর যিনি নিয়োগকর্তা আছেন মানে ডিআই বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যিনি আছেন, সে প্রাথমিক হোক বা মাধ্যমিক বিদ্যালয় হোক, তিনি কি করবেন কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিদ্যালয়ের ক্ষেত্রে যেমন হাই স্কুলের ক্ষেত্রে কী করা হয়, ম্যানেজিং কমিটি রয়েছে, তারা কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রেও কিন্তু মেডিকেল টেস্ট হবে এবং রিপোর্টটাই কিন্তু মূল কথা। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর নিয়োগকর্তা কোন তারিখ থেকে কর্মচারীকে অবসর অনুমোদন করবেন সে বিষয়ে কিন্তু অনেকের একটা প্রশ্ন থেকে যায়। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কী করা হয়, ডিসিআরবি যে রুল আছে 1971-এর 56 নম্বর টার্মে যেটা বলা আছে, এই ডিসিআরবি রুল অনুযায়ী ওই কর্মচারী চাকরিরত অবস্থায় যদি থাকেন সেক্ষেত্রে তাকে যত তাড়াতাড়ি সম্ভব, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে কিন্তু রিটায়ার্ড বলে অনুমোদন করতে হবে। এই কারণ তিনি শারীরিক বা মানসিকভাবে যদি সুস্থ না হন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে রিটায়ার্ড বলে তার যে অ্যাপ্লিকেশনটা তাকে অ্যাপ্রুভ করতে হবে। কিন্তু তিনি যদি ওই ব্যক্তি মানে এমপ্লয়ি যদি ছুটিতে থাকেন সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত ছুটি ইতিমধ্যে মঞ্জুর করা হচ্ছে সেই তারিখের পর থেকেই কিন্তু তার অবসর অনুমোদিত হবে। ধরে নেওয়া যাক কোনো এমপ্লয়ি সে তার শারীরিক বা মানসিক কারণে সে হয়তো কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে, তার মেডিকেল টেস্ট হয়ে গেছে, সে সময় কোনো ট্রিটমেন্টের কারণে বা অন্য কোনো কারণে তিনি হয়তো ছুটিতে ছিলেন। কিন্তু আগেই আমরা ডিসিআরবি রুল অনুযায়ী বলেছিলাম 56 ধারায় বলা হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তাকে রিটায়ারমেন্ট দিতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। কিন্তু যদি দেখা যায় তিনি ছুটিতে ছিলেন সেক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি বললে সম্ভব নয়। কি কবে থেকে করা হবে, যেই দিন ওই এমপ্লয়ি ছুটির পর যোগদান করবেন সেই দিনটাকেই কিন্তু তার ঠিক পরের দিনটা, সেই দিনটা লাস্ট ওয়ার্কিং ডেজ, তার পরের দিন থেকে তার কিন্তু রিটায়ার্ড বলে সেই আবেদনটি মঞ্জুর করা হবে। বিষয়টি অনুমোদিত হচ্ছে এবং শিক্ষা দপ্তরের একটি অর্ডার অনুযায়ী সেই অর্ডার নাম্বারটি হলো 112-EDN(P) ডেটেড 12/2/1992। তবে হ্যাঁ, যে ডেটে তিনি অবসর গ্রহণ করছেন ইনভ্যালিড পেনশনের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো অবস্থাতেই ইনভ্যালিডেশন সার্টিফিকেট কিন্তু জারি হওয়ার আগে থেকে যেন না হয়। মানে ব্যাপারটা এইরকমভাবে বলা যায় যে মেডিকেল টেস্টের আগেই যেন তিনি ইনভ্যালিড পেনশনটা পেতে শুরু না করেন। কারণ মেডিকেল টেস্ট বলতে ইনভ্যালিডেশন যে সার্টিফিকেটটা আছে, ইনভ্যালিডেশন সার্টিফিকেট পাওয়ার পর কর্তৃপক্ষ বিবেচনা করে তবেই তাকে রিটায়ারমেন্টের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবেন। সুতরাং ইনভ্যালিডেশন সার্টিফিকেট পাওয়ার আগে কখনোই তিনি রিটায়ার বলে ধরে নেওয়া যায় না, শুধুমাত্র এই ইনভ্যালিড পেনশন গ্রাউন্ডের ক্ষেত্রে বলা হচ্ছে। এই প্রসঙ্গে ইনভ্যালিডেশন সার্টিফিকেট সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। যখনই ইনভ্যালিড পেনশনের কথা আসে তখনই কিন্তু ইনভ্যালিডেশন সার্টিফিকেটের কথাটা এর সঙ্গে রিলেটেড এবং এটা খুব ইম্পর্টেন্ট। ইনভ্যালিডেশন সার্টিফিকেটটা ফিজিক্যাল এবং মেন্টাল টেস্ট হওয়ার পর স্বাস্থ্য দপ্তরের যিনি আধিকারিক থাকেন বা মেডিকেল অফিসার যিনি থাকেন তিনি কিন্তু সংশ্লিষ্ট তার ডিপার্টমেন্টকে একটি রিপোর্ট পাঠিয়ে থাকেন। এই রিপোর্টটি হচ্ছে ইনভ্যালিডেশন সার্টিফিকেট। এবার প্রশ্ন হচ্ছে ইনভ্যালিডেশন সার্টিফিকেট কি সবসময় ইনভ্যালিড হলে তবেই হয়? না। কোনো এমপ্লয়ি দেখা যাচ্ছে শারীরিক বা মানসিকভাবে তিনি সুস্থ থাকা সত্ত্বেও তিনি চাইছেন যে তিনি রিটায়ারমেন্ট করতে, কিন্তু তিনি রিজনটা ভুল লিখেছেন কোনো কারণে বা ইচ্ছাকৃতভাবে। সেক্ষেত্রে যদি তারা দেখা যায় মেন্টাল কন্ডিশন এবং হেলথ কন্ডিশন যদি সঠিক থাকে তাকে কিন্তু ইনভ্যালিডেশন সার্টিফিকেট ইস্যু করা হয় না। কী করা হয়, তার মেডিকেল স্ট্যাটাস সম্পর্কে যে রিপোর্ট সেই ইনভ্যালিডেশন সার্টিফিকেট হিসাবে সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হয় এবং পরিষ্কার মেনশন করা হয় যে না, তিনি ফিট অ্যান্ড ফাইন, তিনি কাজ করতে পারবেন। এটাও কিন্তু একটা ইনভ্যালিডেশন সার্টিফিকেট। কিন্তু এমন নয় যে ইনভ্যালিডেশন সার্টিফিকেটের মানে এটাই হতে হবে যে তিনি কাজ করতে পারেন না তাই ইনভ্যালিড, এটা নয়। কিন্তু ইনভ্যালিডেশন সার্টিফিকেট হচ্ছে ওই মেডিকেল অফিসারের কাছ থেকে প্রাপ্ত যে রিপোর্টটা রয়েছে সেটিকে বোঝানো হয়।